হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আজ রবিবারে আবার সকলকে স্বাগত জানিয়ে আরেকটি ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি সুদেষ্ণা। আমার পরিবারে এক্সটেন্ডেড ফ্যামিলিতে অনেক নতুন সদস্য এসেছেন। তাদের সবাইকে আজকে যে ঘটনাটা বলবো সেটা একটু আগে থেকে না বললে তারা ঠিক বুঝতে পারবেন না। তো বেশি কথা না বলে ঘটনাটায় চলে যাই। যারা পুরনো সদস্য আছেন তারা তো জানেনই যে বেলঘরিয়াতে আমার বাপের বাড়ি ছিল এবং যেটা একটা হন্টেড হাউস ছিল। তো বাড়িটার বর্ণনা আরও একবার দিতে হবে পরবর্তী ঘটনাটা বোঝবার জন্য। যারা নতুন এসছেন মানে নতুন সদস্য হয়েছেন তাদের জন্য একবার ছোট করে বাড়িটার ডেসক্রিপশান দিয়ে দিচ্ছি। বেলঘরিয়াতে আমার বাবার মানে আমাদের যে পৈতৃক বাড়িটি ছিল সেটার বর্ণনাটা এরকম। বাড়িটা ছিল 1 নম্বর স্টেশনের দিকে গেলে খানিকটা এগিয়ে বাটার কাছাকাছি কোনো একটা জায়গায়, বেলঘরিয়া বাটার কাছাকাছি একটি কোনো জায়গায়, খুবই কাছাকাছি আর কি। তো ওখানে বাড়িটা ছিল এবং বাড়িটা বহুদিনের পুরনো। মানে ওটা যতদূর শুনেছি ঠাকুরদা বোধহয় বাড়িটি বানিয়েছিলেন আমাদের শোনা অনুযায়ী। তার মানে বেশ কয়েকশো মানে হ্যাঁ বেশ ভালো পুরনো। আর বাড়িটা এরকম ছিল সে আগেকার দিনের বিশাল প্রাসাদপম বাড়ি, সামনে দুটো থামোলা মানে বিরাট একটা দরজা, এবং দরজা দিয়ে ঢুকে মেন দরজা দিয়ে সামনের যে সদর দরজা সেখান দিয়ে ঢুকে মানে পেল্লাই সাইজের দরজা ছিল। 3টে বিল্ডিং ছিল। একদম সামনের বিল্ডিংটা যেটা রাস্তা থেকে দেখা যেত ওদিকটা ছিল জেঠুর বিল্ডিং, মানে প্রতিটা বিল্ডিং দোতলা করে। আর তার মাঝখানের পোর্শনটা ছিল বাবার আর শেষের পোর্শনটা ছোটো কাকার। তার সংলগ্ন ছিল মানে ওই খামার বাড়িটাই, মানে কীরকম বলে গরু মোষ এইসব থাকতো, গোয়ালঘর ছিল, হাঁস মুরগি ছিল, তারপরে আরও কিছু বাজারওয়ালারা ভাড়া থাকতেন, কিছু ছোট ছোট টালির ঘর ছিল পাশের জমিতে। তার ঠিক পেছন দিয়ে ছোটো কাকার বাড়ি দিয়ে বেরোনোর যে পেছনের দরজা সেখান দিয়ে আর আমাদের মানে মিডল পোর্শনে বেরোনোর দরজা দিয়ে একটা সংযোগ করে তার পেছন দিয়ে একটা সরু গলি ছিল। তার ডান দিকে পড়তো কুল গাছ, একটা কদম গাছ এবং বিরাট একটা পুকুর, এবং তার পেছন দিক দিয়ে মানে মেন বিল্ডিংয়ের আর কি সামনের দিক দিয়ে আবার যাওয়া যেত। সেখানটা কি ছিল, ওই যে বাজারওয়ালারা থাকতেন ওদের ঘরের ঠিক পেছন দিক দিয়ে সরু রাস্তাটা পড়তো, আর ওখানেই ছিল ডান দিকে পুকুরটা। তো এতখানি জায়গা নিয়ে অত বিশাল সুবিশাল বাড়ি, এবং নিচে প্রতিটা বিল্ডিংয়েরই নিচে ভাড়া দেওয়া থাকতো, এবং একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ে আগেকার দিনে হয় যেরকম আর্চ দোয়া সেই দরজা, খিলেন, বড় দালান এইসবের মধ্যে দিয়ে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ে আমরা ছোটরা খেলাধুলো করতাম, ঘোরা মানে খুব মজা হতো। যারা ভাড়া থাকতেন তারাও প্রায় আমাদের মানে অনেকেই আমাদের সমবয়সী, বা আমার দিদি মানে জেঠুর মেয়ে দিদি দাদা এদের সমবয়সী, সবাই আমরা হই হুল্লোড় খেলাধুলো এরকম করতাম। তো আস্তে আস্তে মানে যেরম হয় কালের নিয়মে সেই সব ভাড়ার তো উঠে গেল, ধীরে ধীরে বাড়ি পুরনো থেকে পুরনো হলো, ভাঙা হলো গোয়ালঘর, ওগুলো সব একদম মাঠ মতো করে দেওয়া হলো। বাজারওয়ালার যিনি ভাড়া থাকতেন তিনি মারা গেলেন, তো ওটাও ঘরটা ভেঙে সে মাঠ মতো করে দেওয়া হলো। আচ্ছা, ছোটো কাকা বিয়ে শাদি করেননি, তিনি বাইরে চাকরি করেছেন চিরকাল। তা তার বাড়িটা আস্তে আস্তে শূন্যপুরী হয়ে গেল, বাড়িতে নানা রকম গাছ ঝোপঝাড়ে ভরে গেল। জেঠুরা হোটেলের ব্যবসা করতেন, তারাও আস্তে আস্তে একটা সময় জীবিকার প্রয়োজনে চলে গেলেন একটা জায়গাটার নাম কি ঝাড়খণ্ডে। ওনারা ঝাড়খণ্ডে চলে গিয়েছিলেন, হ্যাঁ ঘাটশিলা।
ওনারা ঘাটশিলা চলে গেলেন। পড়ে রইলাম আমরা 3টি প্রাণী, আমি, বাবা, মা। এবং বাড়িতে যা যা হন্টেড ঘটনা ঘটতো সে তো আমার প্রিভিয়াস বহু ভিডিওতে বলেছি। যারা নতুন এসছেন তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই শুনবেন যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতো। তা আস্তে আস্তে আমাদের মিডল পোর্শনের নিচে যারা ভাড়া থাকতো ওরাও চলে গেল। বাড়িটা পুরো খাঁ খাঁ করতে লাগলো। এমন অবস্থায় পুরনো বাড়ি, একদিক সারালে আর একদিক ভেঙে পড়বে, এরকম সব ব্যাপার। ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এটা তো আমি আটকাতে পারবো না, রাস্তার ধারে যেহেতু বিল্ডিংটা। তো কথা প্রসঙ্গে এই কথাগুলো চলে এলো। যাই হোক, তো কালের নিয়মে পুরনো বাড়ি একদিক সারালে একদিক ভেঙে পড়ছে। এত বড় বাড়ি মেনটেন করারও কেউ নেই। আর 3 ভাই তখন মিলে যুক্তি করলেন, জেঠু, বাবা আর আমার ছোট কাকা মিলে যুক্তি করলেন যে বাড়ি পুরো বিল্ডিং সমেত যত জমি আছে প্রমোটিংয়ের জন্য দিয়ে দেওয়া হবে। তা একটা সময় প্রমোটিংয়ের জন্য দিয়ে দেওয়া হলো। ওখানে ফ্ল্যাট তৈরি হলো। ফ্ল্যাট তৈরি হবার পর আমি যেহেতু একমাত্র কন্যা আমার বাবা মায়ের, তাদের নিয়ে চলে এলাম আমার যাদবপুরের ফ্ল্যাটে। জ্যাঠারা কাকারা চলে গেল সোদপুরে বাড়ি কিনে। এইবার যেহেতু যাদবপুর থেকে সোদপুরের ডিস্টেন্সটা খুব তো কাছে নয়, ভালোই সময় লাগে যেতে এবং ব্রেক জার্নি করে যেতে হয়। বাবার শরীরটা ভালো থাকতো না এবং বাবার খুব ইচ্ছে ছিল সোদপুরে মাঝে মাঝেই যাওয়ার, কিন্তু সেটা আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হতো না, কারণ আমার কন্যাও তখন রীতিমতো ছোট। আমার এখানে কাজকর্ম রয়েছে, তো অফিস কাছারি হাজব্যান্ডের রয়েছে, আমার ছাত্রছাত্রীরা এদিকে রয়েছে। সব কিছু ফেলে সোদপুরে যাওয়া তো সবসময় সম্ভব নয়, হয়তো বছরে একদিন। তাও যখন ওই বিল্ডিং সংক্রান্ত কাজকর্ম চলছিল প্রমোটিংয়ের ব্যাপারে, তো অনেকবারই আমি বাবা মাকে নিয়ে গিয়েছিলাম আমাদের নিজেদের বা জেঠুদের কাকাদের প্রয়োজনে। কিন্তু যখন সব কিছু মিটে গেল, ওরা পার্মানেন্টলি সোদপুরে চলে গেল। হ্যাঁ, গৃহপ্রবেশের সময় জেঠুদের আমি বাবাকে মাকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা তো নিয়মিত যাতায়াত করা সম্ভব নয়। যারা এই রকম ডিস্টেন্সগুলোর ব্যাপারে জানেন তারা বুঝতে পারবেন। এইবার এই রকম ঘটতে ঘটতে বাবা মার বয়সও বাড়তে লাগলো, আস্তে আস্তে বেরোনো বন্ধ হয়ে গেল। বাবা প্রায় মাকে জিজ্ঞেস করতো, সোদপুরের বাড়ির ঠিকানাটা বলো তো। মা বলে, সোদপুরের বাড়ির ঠিকানা দিয়ে কী হবে, তুমি কি একলা যেতে পারবে? না, বলো না। তখন মা ঠিকানা বলে দিত। আচ্ছা, বাবা আগেকার দিনের মানুষ তো একটু একগুঁয়ে প্রকৃতির ছিলেন। এরপরে আমরা তো সবাই জানি যে 2020 মার্চ থেকে এলো সেই ভয়ঙ্কর লকডাউনের সময়টা, যখন করোনা ভাইরাস আমাদের চারপাশে পৃথিবীকে গ্রাস করতে শুরু করেছিল। তা প্রথম ওয়েভটায় আমি এদের খুবই সামলে রাখতে পেরেছিলাম এবং কারোর কিছু হয়নি, আমরা সবাই ভালোই ছিলাম। কিন্তু 2021-এ আবার এলো করোনার সেকেন্ড ওয়েভ। সেকেন্ড ওয়েভের সময় অদ্ভুত ব্যাপার, যখন আমি নিয়মিত বেরোতাম আমার কিচ্ছু হয়নি, অথচ সেকেন্ড ওয়েভে যখন আমি প্রায় 2.5 মাস ঘর থেকে বেরোলাম না, কোথা থেকে কিভাবে আমার করোনা হলো প্রথম। 5 জনের ফ্যামিলি, বাবা মা, আমি, আমার কন্যা, হাজব্যান্ড, আমার প্রথম করোনা ধরে নিল। এবং আমি তো তখন যেহেতু 2টো ঘর আইসোলেশনে ছিলাম, ওরা একটা ঘরে 4 জন আর এই ঘরে পাশের ঘরে আমি একা। তো বাবা কী করতো, মাঝে মাঝে খালি পায়ে একদিন দেখি মাছ বলে ডেকেছে ওই ফেরিওয়ালারা, বাবা সোজা খালি পায়ে নিচে নেমে রাস্তায় চলে গেছে ল্যাম্পপোস্টের কাছে মোড়ের মাথায়। আমি ওই অবস্থায় তখন শ্বাস নিতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে।
আমি হাত দিয়ে দেখাচ্ছি ভেতরে চলে এসো, ভেতরে এসছে, এরকম নানা রকম করতো। তারপরে আস্তে আর কি মা আমার হাজব্যান্ড বকাবকি করতে লাগলো, কেন আপনি এরকম বেরিয়েছেন। যাই হোক, সাবান টাবান দিয়ে পাটা ধুয়ে পাশের ঘরে রইল। এমন অবস্থায় এইভাবে 14 দিন আমি তখন এই ঘরে আইসোলেশনে রয়েছি। 14 দিন পর আমি যখন উঠে দাঁড়ালাম, ওরা কী করতো, আমার মেয়ে হাজব্যান্ড ওরা ওই দরজার ফাঁক দিতে যেমন হয় আর কি, খাবার দিয়ে যেত। মেয়ে আমাকে ভিডিও কল করে দেখতো, কাছে তো আসতে পারতো না। এরকম চলতে চলতে আমি যখন উঠে দাঁড়ালাম, যেদিন আর কি 14 দিন পার হলো, আমি দরজা খুলে মানে বাথরুমে যাব, এইবার দেখলাম যে বাকি 4 জনও আমার কন্যা সমেত কোভিড পজিটিভ। সে একটা মানে মারাত্মক এক্সপিরিয়েন্স। একে তো তখনও আমি অসুস্থ, ভীষণ ওই ভাইরাসটা ক্লান্ত করে দিত, শ্বাসকষ্ট উঠে যেত। তখন থেকে তাদের সেবা করা শুরু হলো। এরকম চলতে চলতে 5 জনেই যখন প্রায় অসুস্থ, আমি তো তখন পুরোপুরি সুস্থ নয়। সবাই মানে ভার্চুয়ালি ডাক্তার দেখিয়ে, নিচেই একটি ওষুধের দোকান ছিল, তো ওই ওষুধের দোকানের ভাইটি খুব সাহায্য করেছিল, মানে ওষুধপত্র দুর্গড়ায় দিয়ে যেত। বাবা কী করলো, একই দিনে 1 ঘন্টার মধ্যে 1000 পাওয়ারের 3টি প্যারাসিটামল খেয়ে বসে রইলেন। এটা আমি জানি না। এবার মা যখন বললো যে এবার জ্বরের ওষুধ খেতে হবে, বললো আমার তো খাওয়া হয়ে গেছে। কী খেয়েছো? না 3টে প্যারাসিটামল খাওয়া হয়ে গেছে। বয়স কত? 80। এবার তারপরের দিন কিছু হলো না। তারপরের দিন সকাল থেকে আমি একবার গায়ে হাত দিয়ে দেখলাম যে গাটা ঠান্ডা। এরপর সকাল থেকে শুরু হলো আমার ক্রমে মানে যা হয় আর কি, চা থেকে শুরু করে মানে জলখাবার, লাঞ্চ করানো, আবার বিকেলে চা করা, সন্ধ্যের খাবার, আবার ডিনারে করতে করতে আমি জাস্ট পাশের ঘরে এসে একটুখানি শুয়েছি। আমার হাজব্যান্ড হাঁপাতে হাঁপাতে এসে বললেন, বাবা বোধহয় আর বাঁচবে না। হ্যাঁ, মানে বাবার কি হবে? আমি তখনও কিন্তু জানি না উনি 3টি ওষুধ খেয়ে বসে আছেন আগের দিনে। তারপর রাত্রির 12টা, পৌনে 12টা নাগাদ বাবা মারা গেলেন। ঘটনাটা হলো, বাবা তো মারা গেলেন এখানে। আচ্ছা, আগেই আপনাদের বলেছি যে সোদপুরে আমার জেঠুর ফ্যামিলি চলে গিয়েছিল। সেখানে ছিল আমার জেঠুর জাঠতুতো দাদা, মানে দাদা ভাই, আর তারও ছিল একটি ছোট ছেলে, আমার মেয়ের থেকে একটুখানি বড়। ও তো একেবারেই বাচ্চা। এবং যেহেতু নিয়মিত যাতায়াত ছিল না, আমার বাবাকে কেমন দেখতে ও কিন্তু একেবারেই ভুলে গেছিল। এই আবছা আবছা একটা কিছু মনে ছিল, বা এখন কীরকম দেখতে হয়েছিল সেটা ও জানার কথা না। এমনি ফোনে ফোনে কথা হয়তো হতো আমাদের ভাই বোনেদের, কিন্তু এই দাদু দিদিমাদের সঙ্গে, মানে ঠাকুমা দাদু এদের সঙ্গে তো বাচ্চাগুলোর অত কথা হতো না। এইবারে ঘটনাটা কিভাবে যুক্ত হলো বলছি। বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার আগে কি বলতেন মাকে, বারবার সোদপুরের বাড়ির ঠিকানা চাইতেন। এবারে এখানে বাবা মারা গেছেন, ওখানে সোদপুরের বাড়িতে দাদা ভাই, আমার বৌদি এবং আমার ভাইপো ঘুমোচ্ছে। মাঝরাত্রিরে ভাইপোর, মানে এটা বাবা মারা যাওয়ার পরের দিনের ঘটনা, মাঝরাত্রিরে ভাইপোর জল তেষ্টা পেয়েছে। এবার খাটের সামনে যেমন হয় না, একটু খানিকটা জায়গা থাকে, এবার সেই জায়গার একটা সাইডে টেবিল, সেই টেবিলের ওপর ছিল জলের বোতল। এবার ও বাচ্চা ছেলে জল খাবে বলে, মানে মা বাবাকে আর ডাকেনি, জল খাবে বলে এরকম উঠে বসেছে, দেখছে একটু মানে ন্যাড়া ন্যাড়া মতন একটা লোক, মাঝারি হাইট, বাবা একটু মেটে খাটো লোক ছিলেন,
মাঝারি হাইট। এবার ওর দিকে ঠায় তাকিয়ে আছে। ও ভয়ের চোটে জল ফল না খেয়ে তাড়াতাড়ি শুয়ে মাকে জড়িয়ে চোখ বন্ধ করে খানিকক্ষণ পড়ে রইল। 2-1 মিনিট পড়ে থাকার পর আবার একটু একটু করে তাকিয়েছে, দেখে তখনও ঠায় ওর দিকে তাকিয়ে আছে। একে কি বলবো, বংশপ্রদীপ মানে বংশের ছেলের প্রতি মায়া বা আত্মীয়দের প্রতি মায়া নাকি কি বলবো আমি জানি না। বাবা ওইখানে পৌঁছে গিয়েছিলেন। এবার বাবা কি না কি করে বুঝলাম আমরা, সেটা আপনাদের বলছি। আমার ভাইপো তো বাবাকেই মানে এই সময়টাতে দেখেনি। এবার ওর বাবাকে মানে আমার দাদাকে আর বৌদিকে বলছে এরকম, মানে আগের দিনের রাত্রের ঘটনাটা বলছে। আর আমার বাবা 5 ফুট 2 ইঞ্চি আর ছোটো কাকা 6 ফুট 3 ইঞ্চি আর জেঠু ওই 5 ফুট 7-8 ইঞ্চি এরকম হবে। মানে 3 ভাই যে এক ঠাকুমার 3 ছেলে দেখলে কেউ বুঝতো না। তো এইবারে ও বলছে কালকে রাত্রির বেলা জানো তো মা, আমি জল খাবো বলে এরকম বসেছিলাম, এরকম বেঁটে করে একটা দাদু আমার দিকে তাকিয়েছিল, মাথাটা ন্যাড়া, বেঁটে করে আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। এবার ওরা অত গুরুত্ব দেয়নি। তখন বলছে কিরম, কে দাঁড়িয়েছিল? তোর দাদু দাঁড়িয়েছিল? মানে তোর দাদু, মানে জ্যাঠার কথা বলছে। না 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 না, দাদু না, আর একটা দাদু। তখন বলছে কে দাঁড়িয়েছিল? ছোটকা দাঁড়িয়েছিল, মানে আমার ছোটো কাকা, আর কেউ ছোটকাই বলে। না 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 না, বেঁটে করে একটা দাদু। বলে দেখ তুই ভুলভাল বলছিস, না ন্যাড়া মাথা টাক মাথা এইসব বলছে। তারপরে আমি ফোন করেছি, কারণ নিয়মকানুন, দাদা যেহেতু পৌরোহিত্য করে ও অনেক নিয়মকানুন জানে। তো ফোন করেছি, তখন আমাকে দাদাভাই বলছে এই দেখ না, আমার ভাইপোর নাম করে বললো, দেখ ও এইসব বলছে। ওকে আমরা করবার জন্য মানে আর একবার করবার জন্য, বাজাবার জন্য, আর কি বলে ওটাকে যেন, ওই ওয়ার্ডটাকে কি বলে আমার ঠিক মাথায় আসছে না। ওকে করবার জন্য, ক্রস কানেকশান না কি করবার জন্য আমরা ওকে অনেকবার এরকম বলেছি। ও কিন্তু বলছে এরকম বেঁটে করে টাক মাথা। তা কই মেজো কাকা তো টাক ছিল না। ওরা কেউ বিশ্বাস করছে না। আমি তখন খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, শোন, ওর কথাটা না তোরা প্লিজ বিশ্বাস কর, ও এক ফোঁটাও ভুল বলছে না। কেন বলছি, আমার হাজব্যান্ডের নাম করে বললাম, ও কিন্তু এই সময় বাবার অনেক মানে বিশাল সেই ঘাপসা চুল ছিল এক সময়। এই সময় আরাম পাবে বলে ইলেকট্রিকের রেজার দিয়ে, ওই যেগুলো ব্যাটারি রেজার, বাবার মাথাটা ন্যাড়া করে দিয়েছিল এবং মারা গেছে ওই ন্যাড়া অবস্থাতে। তখন ওরা বললো কি বলছিস রে? আর আমি বললাম বাবার হাইট তো তোরা জানিসই, তাহলে ও তো একদমই ভুল বলছে না। ছোট বলে ওকে এরকম বলছে বলে, মিথ্যে বলছে, ভুল বলছে বলে উড়িয়ে দিস না। ও একদম সত্যি কথা বলছে, একদম ঠিক বলছে। তো বংশের প্রতি, নিজের ফ্যামিলির মানে প্রতি এই যে অসম্ভব মায়া, মারা যাবার পর সেখানে কি করে পৌঁছে গেল। ওই বাড়িতে তো আমি খুব একটা বেশি নিয়ে যাইনি, হয়তো একবার কি দুবার বড় জোর। আর আমার ভাইপো খুব বেশি দেখেনি, ওই রকম একবার দুবার, তাও অনেকটা ছোট ছিল তখন যখন দেখেছে। আমাদের গৃহপ্রবেশের সময় ওরা এসেছিল, ওদের গৃহপ্রবেশও আমরা গিয়েছিলাম, আর হয়তো বড় জোর একবার। এবং ও যা বলেছে আমি তখন ভালো মতোই বিশ্বাস করেছি। ও এগুলো জানার কথা নয় যে বাবার ওরকম ন্যাড়া মাথা করে দেওয়া হয়েছিল হালকা লাগবার জন্যে এবং স্বস্তি পাবার জন্যে। যেহেতু গরমকাল ছিল, বাবা জুন মাসে মারা গিয়েছিলেন, তো সেই আরামটুকু দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
আর যেহেতু সেই সময় নাপিত টাপিত বা স্যালনে যাওয়া যেত না, তাই বাড়িতেই এই ব্যবস্থাটা করা হয়েছিল। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের আর কি বলবো, আপনারাই আমাকে বলুন বা ব্যাখ্যা করুন আপনারা ঘটনাটা কেমন লাগলো। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ডেসক্রিপশন বক্সে মেল আইডি থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই থাকে, আপনারা জানেন। আর আপনাদের জীবনেও যদি কোনো ঘটনা অলৌকিক বা দৈবিক কোনো ঘটনা ঘটে থাকে, প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন। আর ডেসক্রিপশন বক্সে মেল আইডিতে আপনারা লিখেও পাঠাতে পারেন, ভয়েস কল করেও পাঠাতে পারেন, ভয়েস মেসেজ, বা আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। কিন্তু অবশ্যই পাঠাবেন, কারণ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের জীবনের ঘটনাগুলো বা আপনাদের পরিচিত কারোর ঘটনাও জানা থাকলে সেগুলোও শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। যারা নতুন আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের আবার স্বাগত জানাই। পুরনোরাও আমার সঙ্গে সবসময় থাকুন, কমেন্ট করবেন কেমন লাগলো। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা শুনছেন। আর ভালো লাগলে লাইক করবেন, বেল আইকন অল নোটিফিকেশানটা পাওয়ার জন্য প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত বলে রোববারে আমি বিদায় নিচ্ছি, সুদেষ্ণা। সকলে ভালো থাকবেন, বাই।